নিউজ নিবেদন করছেন 3 স্টেপস এভিয়েশন একাডেমি। স্বাগত আরোহী নিউজে, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমাদের বিশেষ অনুষ্ঠান নিউজ ভিউজ, যেখানে আমরা আজকে আলোচনা করব, যার শিরোনাম ইতিমধ্যেই নিশ্চয়ই আপনারা জেনে গিয়েছেন, কোন পথে বিরোধীরা। নিঃসন্দেহে রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন এবং শাসক দল তারা যেমন নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে, তারা একাধিক কর্মসূচি নিয়েছে, ব্লকে ব্লকে প্রতিবাদ কর্মসূচি করবে কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির বিরুদ্ধে। শাসক দল তারা তাদের মতন ঘর গুছাচ্ছে, কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলি যেখানে বারবারই তারা প্রশ্ন তোলেন যে এ রাজ্যে গণতন্ত্র নেই বা গোটা দেশে গণতন্ত্র নেই, বিভিন্ন বিরোধী যে যখন ক্ষমতায় রয়েছে যে যেখানে, বাকি যে বিরোধী রাজনৈতিক দলগুলি তারা বলেন যে বিরোধীদের কণ্ঠস্বর কোথাও রোধ করা হচ্ছে। কিন্তু আজকে আমরা বিরোধী রাজনৈতিক দলগুলির অবস্থান নিয়েই মূলত আলোচনা করব। অন্তত আমাদের এই টেবিল অন্তত গণতন্ত্র বজায় রাখবে, কারণ আজকে বিরোধী রাজনৈতিক দলগুলি এই বিধানসভা নির্বাচনে, যদিও অনেকগুলো মাস আগেই আমরা আলোচনা করব, নিশ্চয়ই পরবর্তী সময়ে আরও আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু যখন শাসক দল তারা তাদের মতন করে ঘর গুছাচ্ছে, তখন বিজেপি ঠিক কী অবস্থায় রয়েছে, কংগ্রেস ঠিক কোন অবস্থায় রয়েছে, বামেরা কোন অবস্থায় রয়েছে, বামেদের সঙ্গে কংগ্রেসের জোট। যদিও আমাদের আজকের এই আলোচনার টেবিলে বামেদের কোনো প্রতিনিধি নেই, কিন্তু কংগ্রেস প্রতিনিধি রয়েছেন, এবং আমরা জানতে চাইব আরও বিষয়। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক দলগুলি তারা কী কী রণকৌশল নিচ্ছে। আজকেই বিজেপি তাদের যে নতুন কমিটি তৈরি করা হয়েছে, রাজ্য কমিটি, সেই কমিটির প্রথম বৈঠক হয়েছে, যেই বৈঠকে ভার্চুয়ালি বক্তব্য রেখেছেন জেপি নাড্ডা। যদিও জেপি নাড্ডার বক্তব্য, যদিও তাদের নিজেদের ঘরোয়া বৈঠক ছিল, কিন্তু কেউ কেউ বলছেন যে একেবারে নির্বাচনের সুর বোধহয় জেপি নাড্ডা বেঁধে দিয়েছেন। অপরদিকে প্রদেশ কংগ্রেসের সভাপতি দীর্ঘদিন ধরেই কেউ ছিলেন না, কারণ সোমেন মিত্র প্রয়াত হওয়ার পরে সেই আসন ফাঁকা ছিল। কে হবেন প্রদেশ কংগ্রেসের সভাপতি, সেটা নিয়ে একটা জল্পনা ছিল। গতকাল রাতেই ঠিক হয়ে গিয়েছে যে প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব দেওয়া হচ্ছে অধীর রঞ্জন চৌধুরীকে, সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি আজকে আসেন, সাংবাদিকদের মুখোমুখি হন এবং বিধানসভাতেও যান। ফলত এই বিষয়গুলো অত্যন্ত উল্লেখযোগ্য আজকের দিনের জন্য। এই বিষয়গুলো নিঃসন্দেহে আমরা আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে যারা যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাকে আলাপ করে দিই। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী রুবি গুপ্ত। রুবিদি স্বাগত। রয়েছেন কংগ্রেস নেতা চন্দন ঘোষ চৌধুরী। চন্দনদা, আপনাকেও স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। কংগ্রেস এবং বিজেপি বিরোধী রাজনৈতিক দল তারা ঠিক কোন অবস্থায় রয়েছে তা নিয়ে আজকে আলোচনা করব। তবে আজকে অধীর রঞ্জন চৌধুরী তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি পরিষ্কার জানিয়ে দেন যে বামেদের সঙ্গে যে জোট ছিল সেই জোট থাকবে এবং তৃণমূলের বিরুদ্ধে তারা একেবারে অল আউট লড়াই করবে, অর্থাৎ যে বিষয়গুলো নিয়ে। এবং অধীর চৌধুরী আরেকটা বিষয় বলে রাখি, অধীর চৌধুরী একদম তৃণমূল বিরোধী, তার একটা তকমা রয়েছে। আগাগোড়ায় তিনি যখন তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট হচ্ছে তখনও কিন্তু তিনি তার অবস্থানে অনড় ছিলেন তৃণমূল বিরোধিতায়। ফলত তিনি দায়িত্ব নেওয়ার পরে সেকেন্ড টাইম দায়িত্ব নেওয়ার পরে কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন যে তৃণমূলের বিরুদ্ধে একদম চরম বিরোধিতার পথেই তারা হাঁটবেন, একাধিক কর্মসূচি নেবেন। এই করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই তারা পথে নামবেন। অধীর চৌধুরী ঠিক কি জানিয়েছেন আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে, বামেদের জোট এবং তাদের কি রণকৌশল হতে চলেছে, একবার শোনাবো আপনাদের। ভারতবর্ষের কংগ্রেস দলের সভানেত্রী ম্যাডাম সোনিয়া গান্ধী গতকাল রাত্রে আনুষ্ঠানিকভাবে আমাকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে মনোনীত করেছেন। বিধানসভা নির্বাচনের পর সিপিএম পার্টির মনে হয়েছিল যে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচন করতে গিয়ে হয়তোবা তাদের আশানুরূপ ফল হয়নি, তাই তারা মনে করেছিল আবার একলা চলতে হবে। উল্টো দিকে কংগ্রেস কখনো তার নিজের অবস্থান পরিবর্তন করেনি। আমরা সেই নির্বাচনী সমঝোতা তাকে আমরা রাজনৈতিক সমঝোতা রূপান্তরিত করে যৌথ আন্দোলন কর্মসূচিতেও আগ্রহী ছিলাম। তাই কংগ্রেসের অবস্থান যেখানে ছিল সেখানেই আছে। মাঝে সিপিএম পার্টির অবস্থানে পরিবর্তন হয়েছিল।
আবার তারা নতুন করে কংগ্রেস দলের সঙ্গে যৌথ কর্মসূচি পালন করাতে কংগ্রেস এবং বামের ঐক্য, রাজনৈতিক সমঝোতা আরো দৃঢ়বদ্ধ হয়েছে। আমরা চাইব সেই রাজনৈতিক সমঝোতাকে নির্বাচনী সমঝোতায় রূপান্তরিত করে বাংলার স্বৈরাচারী তৃণমূল সরকারের বিরুদ্ধে জবরদস্ত মোকাবেলা যাকে করা বলে, সেই জবরদস্ত মোকাবেলা করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমি চন্দনদা আপনার কাছে আসবো। প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, কি মনে হচ্ছে কোন খাতে বইবে? কারণ আমরা এর আগেও দেখেছি সোমেন মিত্র যখন সভাপতি হয়েছিলেন, কংগ্রেসের সঙ্গে বামেদের যে জোট এবং সেক্ষেত্রে সোমেন মিত্র বা বিমান বসুর একটা ভূমিকা নিয়েছিলেন অধীর চৌধুরী, এবং বরাবরই তিনি কট্টর তৃণমূল বিরোধী হিসেবে পরিচিত। কি মনে হচ্ছে কোথাও গিয়ে বিজেপি যে তকমা পেয়েছে, যদিও বিধানসভায় বিরোধী দলনেতা আপনাদের, কিন্তু লোকসভা ভোটের পরে বিজেপির যে শক্তি বেড়েছে, আপনারা কি সেই শক্তিতে ভাগ বসাতে পারবেন? ঋষিকেশ, অতীব ধন্যবাদ। তার কারণ হচ্ছে যে আঙ্গিকটাকে তুমি তৈরি করে দিলে তাতে আমার দায়িত্ব অনেক কমে গেল। প্রধানত যে কারণে আমি এই কথাটা বলছি, যে পশ্চিমবাংলায় দুটি মর্মান্তিক ঘটনা, পশ্চিমবাংলার দুজন স্টলওয়ার্ড, বিশেষভাবে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, যিনি কংগ্রেসের একজন বরিষ্ঠ নেতা, এবং তার সাথে সাথে পশ্চিমবাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি, যিনি সভাপতি থাকাকালীন প্রয়াত হলেন, ঠিক তেমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে একটা নেতৃত্বের তো একটা সংকট ছিলই। এটা তো খুব স্বাভাবিক। এবং শুধু তাই না, এই লস, এই যে হারানো, এটাকে কাটিয়ে উঠে পশ্চিমবাংলায় নতুনভাবে কংগ্রেসের আবেগ সঞ্চারিত করে রাস্তায় বা পথে এই আন্দোলনকে নতুনভাবে ত্বরান্বিত করার যে দায়িত্ব একটি মানুষের হাতে দেওয়া হলো, অতীব সুযোগ্য একটি নেতৃত্বের হাতে দেওয়া হলো। তিনি এখন শুধু পশ্চিমবাংলার নেতা নন, আমরা সকলেই জানি তিনি সর্বভারতীয় নেতা এবং জাতীয় স্তরে কংগ্রেসের লোকসভার নেতা, ফ্লোর নেতা। এবং তাতে আমরা যেটা বিশেষভাবে এই মুহূর্তে আনন্দিত এই কারণে যে পশ্চিমবাংলার বিরোধী রাজনীতির যে আঙ্গিক, সেই আঙ্গিকে বিজেপি এবং তৃণমূল দুটো দল ঘনিষ্ঠভাবে কাজ করছিল। মানে আমরা যেটা বলতে চাইছিলাম যে একটা ফিডিং ফর ইচ আদার, অর্থাৎ একদিকে যখন কেন্দ্রীয় সরকারের কিছু নির্দিষ্ট নীতি, রাজ্য সরকার সেই নির্দিষ্ট নীতির বিরোধিতা, আবার ঠিক প্রতিটা মুহূর্তেই সেই দুটো নীতি কোথায় মিলে যায়, এটা আমি বারবার আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ মাঝখান থেকে সাধারণ মানুষের একটা ব্যাপক ভোগান্তি। আমি অনেকগুলো এক্সাম্পল দিতে পারি, আমি এই মুহূর্তে এক্সাম্পলটা দিচ্ছি না, তার কারণ আমাদের আলোচনাটা এগিয়ে যাবে। কিন্তু আমি যেটা বিশেষভাবে বলবো যে পশ্চিমবাংলায় শুধু আমার দল বা বাম এবং কংগ্রেসের মধ্যে যে জোট, সেই জোটকে সামনে রেখে আমরা খুবই আশাবাদী আগামী দিন আন্দোলন ত্বরান্বিত হবে। এবং শুধু তাই না, এই আন্দোলনের মাত্রাটা খুব স্বাভাবিকভাবেই শুধু তৃণমূল নয়, কারণ আমরা বারবার বলছি বর্তমান কংগ্রেসের যে নেতৃত্ব, সে নেতৃত্ব তৃণমূল বিরোধিতার কোনো রকম অপ্রাসঙ্গিকতা নেই। সুতরাং প্রাসঙ্গিকভাবে আমরা তৃণমূল বিরোধী, এবং আমরা সেই অর্থে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন শুধু না, আগামী নির্বাচনে আমাদের প্রচারের মূল লক্ষ্য থাকবে রাজ্যের ব্যর্থতা সর্বস্তরে, আর্থিক থেকে আরম্ভ করে রাজ্যের ব্যর্থতা, প্রশাসনিক থেকে আরম্ভ করে রাজ্যের ব্যর্থতা ডিস্ট্রিবিউশন বা গণবন্টন থেকে আরম্ভ করে আমরা প্রত্যেকটা জায়গাতে আমরা বলছিও সে কথা। কিন্তু আমরা পাশাপাশিভাবে যে কথাটা বিশেষভাবে বলতে চাই, এর অল্টারনেটিভ, অর্থাৎ বিকল্প কি বিজেপি? আমার মনে হয় এই বিকল্পের জায়গাতেই কংগ্রেস এবং বাম, এই দুটি দলের সংমিশ্রণ, এটা জনগণের প্রতি যথেষ্ট প্রভাব ফেলবে, বিশেষভাবে অধীর চৌধুরী এই দায়িত্ব পাওয়ার পর। চন্দন দা, আসবো আবারও আপনার কাছে। আমি রুবিদির কাছে আসবো, তবে দ্রুত একটু দেখে নেব যে আজকে বিজেপিরও যে রাজ্য কমিটির বৈঠক, যেই বৈঠক থেকে দিলীপ ঘোষ যেমন বক্তব্য রাখেন, এবং এই বৈঠকে একটি বিতর্কিত বিষয় উঠে এসেছে কোথাও যে শোভন চট্টোপাধ্যায়, তাকে রাজ্য কমিটিতে রাখা হয়েছিল, কিন্তু কোথাও আজকে তাকে দেখা যায়নি বা তাকে আমন্ত্রণ জানানো হয়নি, এমন একটি বিষয় উঠে আসে। যদিও পরবর্তী সময়ে দিলীপ ঘোষকে এই প্রশ্ন করা হলে তিনি জানান যে তিনি ভার্চুয়ালি উপস্থিত ছিলেন এবং ভার্চুয়ালি এই সভাতে বক্তব্যও রাখেন জেপি নাড্ডা, সর্বভারতীয় সভাপতি। ফলত সেই বিষয়গুলো নিয়ে বিজেপির আজকের যে বৈঠক হলো, সেই বৈঠক কেমন হলো, কি বললেন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ, একবার দেখা হবো, তারপর আসবো রবিদির কাছে। হয়ে গেল, কিন্তু বিজেপির রাজ্য কমিটির বৈঠকে নাম থাকা সত্ত্বেও উপস্থিত হলেন না শোভন চট্টোপাধ্যায়।
শোভন চট্টোপাধ্যায়ের বিশেষ বন্ধু বৈশাখী দেবীর দাবি তাকে নাকি ইনভাইটই করা হয়নি এই রাজ্য কমিটির বৈঠকে। টোকেন হিসাবে মাত্র 50 জন যারা পদাধিকারী আছেন প্রদেশের এবং মোর্চার সভাপতি তাদের ডাকা হচ্ছে, সবাইকে ডাকা হয়নি। 250 মতো আমাদের যারা প্রতিনিধি আছেন কার্যকারিণীর তাদের সবাইকে লিঙ্ক পাঠানো হয়েছে, তারা ভার্চুয়ালের মাধ্যমে এই মিটিং অংশগ্রহণ করেছেন। সন্ধ্যা এবং অন্যান্য যারা আছেন প্রায় 200 জন তারা ভার্চুয়ালি এই মিটিংয়ের সঙ্গে যুক্ত আছে। আমি তো শুনলাম যে ওনার কাছে লিঙ্ক আছে, উনি নিজেই বলেছেন, প্রেস আমাকে বলল। হ্যাঁ, এরা রাজ্য কমিটিতে আসছেন, এদের নাম ঘোষণা হয়ে যাবে। 21শে বিধানসভা ভোটকে মাথায় রেখে এদিন দ্বিতীয় রাজ্য কমিটির বৈঠক হয়ে গেল বিজেপির রাজ্য অফিসে, এবং এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন স্বয়ং দিলীপ ঘোষ সহ মুকুল রায়, অরবিন্দ মেনন, কৈলাস বিজয়বর্গীয়, এবং ভার্চুয়ালি এই সভায় উপস্থিত হয়েছিলেন এবং নিজের বক্তব্য পেশ করেছেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, এবং 2021-এ সংঘবদ্ধভাবে লড়াই করার জন্য দলকে আরও চাঙ্গা করতে তার এদিনের বক্তব্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ক্যামেরায় জয়ন্ত দাসের সঙ্গে নিবেদিতা দে, আরোহী নিউজ, কলকাতা। বিজেপি ঠিক কোন জায়গায় এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে? বিজেপির কার্যকারিণী সভা হলো, অথচ যেটা একটা জল্পনা উঠলো যে শোভন চট্টোপাধ্যায়কেই ডাকা হলো না, যাকে রাখা হয়েছিল এই কার্য কমিটির বৈঠকে, যে নতুন কমিটি তৈরি করা হয়েছে বিজেপি সেই বৈঠকে। এবং লড়াইয়ের ক্ষেত্রে শোভন চট্টোপাধ্যায়ের একটা গুরুত্ব রয়েছে, বারবার বিজেপির পক্ষ থেকেও বলা হচ্ছে, কারণ তিনি প্রাক্তন মেয়রে ছিলেন কলকাতায়। কি বলবেন? আপনার প্রশ্নটা ঠিক কি অ্যাকচুয়ালি? কতটা প্রস্তুত রয়েছে বিজেপি এবং শোভন চট্টোপাধ্যায়, তাকে নিয়ে কি ভাবছে বিজেপি? আদৌ কি মনে করছে বিজেপি যে শোভন চট্টোপাধ্যায়ের দরকার রয়েছে দলে? দেখুন, শোভনবাবু একজন বরিষ্ঠ নেতা, উনি আজ থেকে তো রাজনীতি করছেন না, উনি অনেক দিন ধরে করছেন। আর কেন্দ্রীয় নেতৃত্ব যখন ওনাকে নিয়েছে এবং ওনাকে যখন কমিটিতে রাখা হয়েছে, তার মানে নিশ্চিত ওরা বুঝেছে যে ওনাকে দিয়ে কাজ করানো যাবে। আর আপামর বিজেপি বা সদস্য বিজেপি কার্যকর্তাদের কাছে শুধু শোভনবাবু নন, সমস্ত নেতা আমাদের যারা রয়েছে কেন্দ্র বা রাজ্য স্তরে, প্রত্যেকেই নমস্য এবং প্রত্যেকেরই আদেশ আমাদের কাছে শিরোধার্য। সবথেকে বড়, সর্বোপরি ও সর্বজ্ঞ আমাদের রাজ্য সভাপতি মাননীয় দিলীপ ঘোষ মহাশয়। দিলীপদা যা বলবেন এবং যে পথে আমাদের এগোতে বলবেন, আমরা বিজেপি যারা করি, যারা ভালোবাসি এবং যারা সমর্থক সদস্য কার্যকর সবাই আমরা সেই পথেই হাঁটবো এবং সেই পথেই প্রস্তুতি নেব। সেটাই উনি আমাদের মার্গদর্শক এবং উনি যা বলবেন সেই পথেই আমরা আগামী ইলেকশনের জন্য এগোবো। এটা আবার আসবো আপনার কাছে, একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। কোথাও গিয়ে অধীর চৌধুরী তাকে প্রদেশ সভাপতি করার মাধ্যমে এআইসিসি কোনো কি বার্তা দিতে চাইলো, সে প্রশ্নও রাখবো আমার দুই অতিথির কাছে। একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকবেন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India.
এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান কোন পথে বিরোধীরা, অর্থাৎ এ রাজ্যের রাজনীতিতে ইতিমধ্যেই নির্বাচন নিয়ে কিন্তু বিভিন্ন আলোচনা শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, শাসক দল তো বটেই, পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলি তারা তাদের মতন ঘর গোছানোর কাজ করছে, বৈঠক হচ্ছে। ইতিমধ্যে প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে অধীর রঞ্জন চৌধুরীকে বেছেও নেওয়া হয়েছে। ফলত বিরোধী রাজনৈতিক দলগুলি কোথায় রয়েছে? শাসক দল নিয়ে তো আলোচনা হয়ই, বিরোধী রাজনৈতিক দলগুলি যারা বলেন বারবার, তাদের কণ্ঠ করা হচ্ছে, তাদের কথা কেউ শোনেন না, তাদের কথাই আজকে শোনার চেষ্টা করছি আমরা। আমি চন্দনদা আপনার কাছে আসব। অধীর রঞ্জন চৌধুরী, তাকে বেছে নেওয়ার মাধ্যমে কোথাও গিয়ে কি এআইসিসি কোনো বার্তা দিতে চেয়েছে? এবং বিরোধিতার ক্ষেত্রে আপনাদের অবস্থান ঠিক কী হতে চলেছে? শুধু কি তৃণমূল বিরোধিতা? সত্যি কথা বলতে কি, যে প্রসঙ্গটা তুমি উত্থাপন করলে ঋষিকেশ, এটার এই বার্তাটা সার্বিক বার্তা। অধীর রঞ্জন চৌধুরী নিজেই একটি বার্তা, এবং কেন্দ্রীয় কংগ্রেস কমিটি অর্থাৎ অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি এআইসিসি যে বার্তাটা প্রকাশ্যে দিতে চাইছে সেটা হচ্ছে আমাদের অবস্থান পশ্চিমবাংলায় কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট। এখানে কেন্দ্র বা এআইসিসি বাধা দেবে বা এআইসিসির নির্দিষ্ট কোনো প্রকল্প আছে, এক্ষেত্রে কিচ্ছু নয়। আমরা বামের সাথে জোটবদ্ধভাবে আগামী দিনে নির্বাচনে লড়ব, বিজেপির বিরুদ্ধে লড়ব এবং শাসক তৃণমূলের বিরুদ্ধে লড়ব। এখানে এটাই আমাদের অঙ্গীকার, এখানে অন্য কোনো প্রশ্ন নেই। একটি বিশেষ পরিবেশ তৈরি করবার চেষ্টা করা হচ্ছে, যেটা হয় সর্বভারতীয় একটা কম্পালশন থাকে। কম্পালশনটা কি, বাধ্যবাধকতাটা কি? যখন এনসিপি নেতা শরদ পাওয়ারের সাথে সোনিয়া গান্ধীর মিটিং হয় তখন এই প্রশ্নটা থাকে না, কিন্তু মমতা ব্যানার্জির সাথে যখন সোনিয়া গান্ধীর কোনো মিটিং হয় তখন এই প্রশ্নটা একটা গেল রব বিজেপির তরফ থেকে তোলা হয়, যেটা কিন্তু উল্টো দিকে সত্য। কেন বলি বিশেষভাবে, যে আজকে সর্বভারতীয় কম্পালশনে মমতা ব্যানার্জি সোনিয়া গান্ধীর কাছে যান, খুব স্বাভাবিকভাবে মোদিজির কাছে রামবিলাস পাসওয়ানজি যান। এলজেপির জন্য নিশ্চয়ই মোদিজি পাসওয়ানজির কাছে আসেন না। প্রশ্নটা এখানে সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেসের ভূমিকাতে কোথাও তৃণমূল কংগ্রেস যদি বাহ্যিকভাবে সমর্থন করেন, এই যে আমরা যে ডেপুটি স্পিকারের যে পদে প্রার্থী দেওয়ার কথা বলেছি, তৃণমূল তো বলেনি, তৃণমূল তো তার বিরোধিতা করেছে। সুতরাং এখানে এই প্রশ্নটা নয়, প্রশ্নটা হচ্ছে সার্বিকভাবে দলীয় ক্ষেত্রে, পশ্চিমবাংলার ক্ষেত্রে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু পশ্চিমবাংলার আঙ্গিক রাজনীতি এবং তার বিরোধীদের অবস্থান। সেক্ষেত্রে আমরা পরিষ্কারভাবে বলছি যে অধীরবাবুর এই নিয়োগ সভাপতি হিসেবে আমরা সকলেই তার রাজনৈতিক অতীত জানি, আমরা সকলেই জানি যে অধীরবাবু কীভাবে রাজনীতিক নিয়ে ভাবেন এবং কতটা তৃণমূল বিরোধী। তাকে সভাপতি পদে অধিষ্ঠান করার অর্থ এই, আমাদের বার্তাটা স্বচ্ছ, আমাদের বার্তাটা তীব্র এবং আমাদের বার্তাটা এখানে একদম পরিষ্কার যে আমরা তৃণমূল বিরোধী, বিজেপি বিরোধী। সোনিয়া গান্ধীর বৈঠক হবে এবং সর্বভারতীয় স্তরে কিভাবে কেন্দ্রে বিরোধিতা করা যায় তা নিয়ে আলোচনা হবে। আবার সেই কংগ্রেসই রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করবে,
এটা কি মানুষের কাছে গ্রহণযোগ্য হবে? ঋষিকেশ ঠিক এই প্রসঙ্গটা আমি বললাম যে কংগ্রেসের পাশে যদি কোনো বিরোধী দল যারা বিজেপি শক্তির বিরুদ্ধে, তারা যদি সর্বভারতীয় ক্ষেত্রে, জাতীয়তাবাদের ক্ষেত্রে, ডেমোক্রেসি সেফ ডেমোক্রেসির ক্ষেত্রে, অর্থাৎ গণতন্ত্র বাঁচাবার ক্ষেত্রে, পুনরুত্থানের ক্ষেত্রে যদি কংগ্রেসের পাশে দাঁড়ায়, স্বাগত, এটা খুব স্বাভাবিক। বেশ, রুবিদি কিভাবে দেখেন এই জায়গাটাকে, কিভাবে দেখেন? দিন ধরে এই করোনার আবহাওয়ায় আমরা জানি সিনেমা হল বন্ধ ছিল, যাত্রা পালাটালা সব বন্ধ ছিল, তো তাই এখন এই যখন এই করোনার আবহাওয়াটা একটু শিথিল হয়েছে, যাত্রাপালা আবার শুরু হয়েছে, কংগ্রেস আর সিপিএমের যাত্রাপালা। এর মতো আনহোলি অ্যালায়েন্স তো বোধহয় ভারতবর্ষের ইতিহাসে হয়নি। 34 বছর ধরে যারা কঠোর বিরোধী, আমরা বড় হয়ে উঠেছি, সিপিএম সর্বক্ষণ কটূক্তি করছে, গালাগালি দিচ্ছে, আজে বাজে কথা বলছে কংগ্রেসের বিরুদ্ধে, আর কংগ্রেস ইকুয়ালি ভাইস ভার্সা একই কাজ করে যাচ্ছে সিপিএম। তারা আজকে ক্ষমতার লোভে, মানুষের স্বার্থে নয়, কিন্তু ক্ষমতার লোভে যেভাবে হোক ফিরে আসতে হবে, কারণ ফিরে আসলে আর একটা কামদুনি করা যাবে, আর একটা সাইবানি করা যাবে, আরও কিছু মাকে তাদের ছেলের রক্তমাখা ভাত খাওয়ানো যাবে, এইসবের জন্যে তাদের ফিরে আসতে হবে। মানুষকে জোর করে নাস্তিক বানানো যাবে, গোমাংস সবার সমক্ষে খাওয়া যাবে, এবং মানুষকে বার্তা দেওয়া যাবে যে ট্রেড ইউনিয়ন করো, কাজকর্ম করো না, বন্ধের রাজনীতি করা যাবে, এসবের জন্যে। আর কংগ্রেস সেগুলোকে সাপোর্ট করছে। কিন্তু প্রবলেমটা কোথায় জানেন তো? অসুবিধাটা হবে অধীরবাবুকে ওনারা, হ্যাঁ আমি বলি, অধীরবাবুকে ওনারা করেছেন ওনাদের স্টেট প্রেসিডেন্ট, খুব ভালো কথা, সেটা ওনাদের ব্যক্তিগত, ওনাদের পার্টির ভিত্তিক কেন্দ্রিক ব্যাপার, সেটা তো ওনারা বিচার করবেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে অধীরবাবু যতটা তৃণমূল বিরোধী, ওনাদের কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু ততটা তৃণমূল বিরোধী নয়, যার জন্য তারা একসাথে বসে মিটিং করে, দিল্লিতে গেলে ফুলের তোড়া যায়, মিষ্টির প্যাকেট যায়, আরও কত কিছু যায়, সেগুলোতে আমাকে বলতে দিন প্লিজ, আপনাদের গায়ে লাগারই কথা। তো এগুলো সমস্ত বিভিন্ন রকমের জিনিসপত্র যায়, আবার সেখানে ওনাদের কেন্দ্রীয় নেতৃত্ব সেগুলোকে আবার গ্রহণ করেন, সানন্দে গ্রহণ করেন, এবং তার সাথে বাইরে বেরিয়ে এসে প্রেস ফটো তোলেন, ফুটেজ দেন, সবকিছু করা হয় এদের। যার ফলে এবার প্রবলেমটা হবে, উনি যখন অধীরবাবু যে ধরনের কঠোর তৃণমূল বিরোধী, অ্যাটলিস্ট আমরা জানি, ওনার পক্ষে তৃণমূলের আগেনস্টে দাঁড়িয়ে, তৃণমূলের বিরুদ্ধে দাঁড়িয়ে সেরকম ভাবে নির্বাচনে লড়া কি সম্ভব? উনি তো কেন্দ্রীয় সাহায্য পাবেন না। অধীরবাবু কিন্তু সভাপতি ছিলেন তখন, অধীরবাবু তখন সভাপতি ছিলেন, এবং 2016 অ্যালায়েন্স হয়, এবং তাতে আমাদের যে ফল সেটা আমরা সকলেই জানি। প্রশ্নটা সেখানে। আরেকটি প্রশ্ন আমি রুবি দেবীকে বলতে চাই, সেটা হচ্ছে আমি যদি একটু সুযোগ পাই তাহলে, হ্যাঁ কি বললে, লোকসভা নির্বাচনের ক্ষেত্রে আমি বারবার বলছি, অধীরবাবু জিততে পেরেছিলেন, তিনি দৌড়দৌড়ি করে আসনটাকে ধরে রাখতে পেরেছিলেন, কিন্তু বাকি আপনি যদি দেখেন বামেদের অবস্থান কি। আমি একটা পরিষ্কার কথা বলতে পারি যে যদি 1984 সালে দেখা যায় লোকসভার আঙ্গিকে, তাহলে দেখব বিজেপি দুটি, এবং সেখান থেকে অবশ্যই সংগঠনের জোরে বিভিন্ন ক্ষেত্রে তারা উঠে এসেছে। আমি রুবি দেবীকে এই কথাটাই স্মরণ করিয়ে দেবো। 34 বছরের যে প্রসঙ্গটা তুললেন, পাশাপাশিভাবে ওনাদের তীব্র বিরোধিতা মমতা ব্যানার্জির বিরুদ্ধে, এবং মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূলের বিরুদ্ধে। আমরা অটল বিহারী বাজপেয়ীতে গভর্নমেন্টে মমতা দেবীর ভূমিকা কি দেখেছি, আমরা তৃণমূলের সাথে অ্যালায়েন্স দেখেছি, তৃণমূলের হাত ধরে বিজেপির উত্থান দেখেছি, আজকে তৃণমূলের বিরোধিতা দেখছি এই বিজেপির কণ্ঠে। আমরা কংগ্রেস অ্যালায়েন্স করেছিল, ইন্টারেস্টিং কংগ্রেস যে অ্যালায়েন্সটা করেছিল 2011, আমার মনে হয় বোধহয় কংগ্রেসই একমাত্র সার্থকভাবে একটি পার্টি, যে পার্টিটা মাত্র 11 মাসে যখনই মনে হলো, তার মন্ত্রিসভায় আমরা যোগ দিয়েছিলাম, আমাদের সহায়তায় তারা নির্বাচন জিতেছেন 2011-তে। কিন্তু যখন দেখলাম যে মমতা ব্যানার্জির রাজনৈতিক অস্তিত্ব বজায় রাখবার জন্য কংগ্রেসের বিরোধিতা বা কংগ্রেসের উদ্দেশ্য বা কংগ্রেসের যে পারপাস সেটাও বিটেন হচ্ছে, তখন কিন্তু আমরা 11 মাসে এক মুহূর্ত সময় নিনি, মন্ত্রিসভা ত্যাগ করে চলে এসেছি শুধুমাত্র আদর্শের কারণে, যেটা বিজেপি কোনো অবস্থাতে দেখাতে পারবে না। আপনারা কি করে বলেন আদর্শের জন্য? যদি আপনারা বেরিয়ে আসেন, আপনারা অ্যালায়েন্স থেকে আদর্শগত জন্য বেরিয়ে আসেন, তাহলে 34 বছর যাদের বিরোধিতা করলেন, যাদের আইডিওলজিতে আপনারা বিশ্বাস করেন না, তাদের সঙ্গে আপনারা গাঁটছড়া বাঁধছেন, তাদের সঙ্গে হানিমুনে যাচ্ছেন, সব রকমের সম্পর্ক স্থাপন করছেন,
করছেন একজন। আপনি বলেন কি করে যে আপনাদের আদর্শ আছে 11 মাসে আদর্শ তাদের আদর্শ আছে বেশ, তারা আচ্ছা, কখনো এই আচ্ছা, ধরনের চন্দন দা আসবো। আমি রুবিদির কাছে আসবো, স্পেসিফিক প্রশ্ন রুবিদি রুবিদি স্পেসিফিক প্রশ্ন আসবো আপনার আমি কাছে। একটা কথা এখানে বলে রাখি, উনি যেটা বললেন, দেখুন বিজেপির বিরোধিতা কিন্তু ব্যক্তিকেন্দ্রিক নয়, কোনো ব্যক্তির এগেইনস্টে নয়, আমাদের হচ্ছে পুরো সিস্টেমটার এগেইনস্টে, এবং সেই সিস্টেমটার মাথায় যারাই বসবে তাদেরই আমরা বিরোধিতা করব যদি দেখি সেটা মানুষ দরদি হচ্ছে না, জনকল্যাণ জনস্বার্থে হচ্ছে না, সেখানে বিজেপি বিরোধিতা করবে। কোনো উনি যে নাম এই অভিযোগ তো পাল্টা বিজেপির বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী রাজনৈতিক দলগুলি করে থাকে। তাহলে পরে পরপর দুবার কি করে বিজেপি পাওয়ারে ফিরে আসে, কি করে সারা দেশ আবার নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী কুর্সি দেয়। ব্যানার্জির কল্যাণে পেয়েছিলেন। আমি নাম দুটো বলে দিচ্ছি, তপন শিকদারকে উনি চিনবেন এবং জলু মুখার্জিকে উনি চিনবেন, যে দুটো সিট কোনো অবস্থাতে বিজেপির পক্ষে ওই সময় 2003-এ জেতা সরকার নয়, 2004-এ অথচ তারা জিতেছেন। সুতরাং আমার প্রশ্ন হচ্ছে আপনারা সংগঠন বানিয়েছেন, কিন্তু সেই সংগঠনে হাত ধরেছেন তৃণমূলের সাথে হাত ধরেছেন। দ্বিচারিতার প্রশ্ন আপনারা তুলবেন না, সেই প্রসঙ্গ। আমার প্রশ্ন হচ্ছে আজকে আপনাদের ইনরোড তৈরি হয়েছে, ইনরোড তৈরি হয়েছে বিজেপি, তারপরে 4 সেই থেকে আজকে 43% উপরে রয়েছে। ঠিক, লোকসভা ভোটে অভাবনীয় সাফল্য পেয়েছেন। এটা তো শুধু বাংলায় উত্থান। আমি যেটা জানতে চাইছি রুবিদি, যেটা স্পেসিফিক প্রশ্ন আগেও করলাম, যে অধীর রঞ্জন চৌধুরীকে সভাপতি করে কোথাও গিয়ে কি যে তৃণমূল বিরোধিতার যে বাড়াতে চাইছে কংগ্রেস, কোথাও গিয়ে কি আপনাদের মনে হয় আপনার যে লেভেলে বিরোধিতা করছেন কোথাও ভাগ বসাবে কংগ্রেস? আমরা এসব ভাগের ব্যাপারে বিশ্বাস করি না। আমরা নির্বাচন লড়ব আমাদের আইডিওলজি, আমাদের নীতি, আমাদের জনকল্যাণ, জনদরদি, মানুষ কল্যাণের কাজ দিয়ে, যা প্রধানমন্ত্রী শুরু করেছেন, বিভিন্ন যোজনা, বিভিন্নভাবে গরিব মানুষকে, পরিযায়ী শ্রমিকদের, কিষাণ ভাইদের এবং ফুটে বসে যারা ব্যবসা করে এই ধরনের মানুষদেরকে জনকল্যাণ, জনদরদির বিভিন্ন রকমের যোজনা দিয়ে সেগুলো আমরা মানুষের কাছে নিয়ে যাব। আজকে আপনি নিশ্চয়ই শুনেছেন আমাদের মাননীয় নাড্ডাজি, উনি যে সভা, যে বক্তৃতা দিয়েছেন, সেখানে উনি বারবার এই ধরনের জনদরদি, জনকল্যাণমূলক প্রকল্পগুলো তুলে ধরেছেন এবং উনি আদেশ করেছেন আমাদের সবাইকে, যারা আমরা বিজেপির কাজ করছি, তাদেরকে যাতে এই ধরনের প্রকল্পগুলো মানুষের ঘরে পৌঁছে দেওয়া হয়, বিশেষ করে বাংলায় যেখানে মানুষ বঞ্চিত, লুণ্ঠিত। বুঝতে পেরেছি। আমি এই জায়গা থেকে আসবো, কোথাও গিয়ে কি চন্দনদা যে কথা রুবিদি বলছেন, অর্থাৎ কেন্দ্রীয় যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে তার সুফল মানুষ কতটা পেয়েছে, এ রাজ্যের মানুষ কোথায় পায়নি বা কেন পায়নি, সেই বিষয়গুলো অনেক বেশি গুরুত্ব পাবে, নাকি এ রাজ্যের যে সমস্ত ইস্যুগুলো রয়েছে সেগুলো গুরুত্ব পাবে? আমি চন্দনদার কাছ থেকে উত্তর চাইবো। না, এটা এখানে দুটোই গুরুত্ব পাবে, কারণ দুটো গুরুত্বের ক্ষেত্রে এই কারণে বলি যে কেন্দ্রীয় সরকার যখন সরকার নির্বাচিত, তখন তাদের যে স্কিমস সেটা তো সর্বভারতীয় ক্ষেত্রে, এটা তো কেন্দ্রের নিজের নয়, কোনো একটি নির্দিষ্ট দলের নয়, রাজ্যের ক্ষেত্রেও তাই। যখন সরকার তৃণমূল শাসিত হতে পারে বা কেন্দ্রের বিজেপি শাসিত হতে পারে, কিন্তু সরকারটা তো সবার জন্য। সুতরাং আমরা তো এটাই আশা করব যে সরকারি যেসব স্কিমস, সেই স্কিমসগুলো যদি প্রপারলি জাস্টিফাইড হয়, ধরো বিভিন্ন সময় পার্লামেন্টকে বাইপাস করে একটা ডিসিশন নেওয়া হলো, সেই সব ক্ষেত্রে ডিবেট তো হতেই পারে, এটা খুব স্বাভাবিক, প্রশ্নগুলো ওঠে, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে শুধু বিরোধিতা করতে হবে কেন্দ্রীয় সরকারের, বা বিরোধিতার উদ্দেশ্যটাই একমাত্র উদ্দেশ্য নিয়ে আমরা দেখি রাজ্য সরকারকে বিভিন্ন প্রকল্পগুলোকে না আসতে দেওয়া, এবং ঠিক পাশাপাশিভাবে সেই প্রকল্পের ক্যারেক্টারটাকে, নামটাকে বদলে একই ক্যারেক্টারে একটা প্রকল্প নিয়ে এসে আমরা আনলাম। এই আমরার আমিত্বর বিরোধিতা আমরা করি, আমি অস্বীকার করি নি, আমি অবশ্যই বলি আমরার আমিত্বের বিরোধিতা আমি করি, আমি অবশ্যই আমি সত্যি কথাটাই বলি। ভারতবর্ষের জাতীয় কংগ্রেস গণতন্ত্র শিখিয়েছে, ধর্মনিরপেক্ষতা শিখিয়েছে, যে দুটোরই আপনারা ভঙ্গুর অবস্থাতে পৌঁছে দিয়েছেন, এটাও তেমন সত্যি কথা। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়, আমার প্রশ্নটা হচ্ছে যে আজকে যদি একটা রাজ্যের নির্বাচন হয়, বিরোধী শক্তি শুধুমাত্র রাজ্যের যেসব ভূমিকা আছে সেগুলোকে তো তুলে ধরবেই, কিন্তু পাশাপাশিভাবে দেশেরও তো একটা ভূমিকা আছে, খুব স্বাভাবিকভাবে আমরা সেই প্রশ্নগুলো তো তুলবই, এবং সেক্ষেত্রে কি সুফল বা কুফল আমরা ভোগ করছি। আমরা কিন্তু সত্যি গত 10 বছর প্রায় হতে এলো, 2021-এ যদি নির্বাচন হয়, আমরা কিন্তু ভোগ করছি। বিজেপি যখন কেন্দ্রীয় প্রকল্পগুলোর সুফল নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরবে, যে কারণে তাদেরকে ভোট দিতে বলা হবে, বিজেপি পক্ষ থেকে বলা হবে, তখন কংগ্রেস কি বলবে? কারণ গত 6-7 বছর ধরে কংগ্রেস ক্ষমতায় নেই, রাজ্যে বিরোধিতা একেবারে বলা যেতে পারে তলানিতে গিয়ে ঠেকেছে। কংগ্রেস বা বামেরা যদি দেখা যায়, তাহলে কংগ্রেস ভোট চাইবে
মানুষ ভোট দেবে কেন কংগ্রেসকে? কংগ্রেস আমি এই প্রসঙ্গটা যদি এখানে আসি, 4 মাস যখন একটা আপাতকালীন সিচুয়েশন, যখন মানুষ বাঁচবে কিভাবে প্রত্যেকটা মুহূর্তে কংগ্রেস দিশা দেখিয়েছে, প্রত্যেকটা মুহূর্তে কংগ্রেস সর্বভারতীয় ক্ষেত্রে দিশা দেখিয়েছে, কংগ্রেস দিশা দেখিয়েছে। রুবি দেবী, হ্যাঁ আপনি শুনুন, আপনি অবশ্যই আমার প্রশ্নের উত্তর দেবেন। আমি সংক্ষেপেই বলবার চেষ্টা করছি ঋষিকেশ, সেটা হলো যে দেখো, সর্বভারতীয় ক্ষেত্রে বা রাজ্যের ক্ষেত্রে আমরা বিরোধিতার একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এবং সে বিরোধিতা শুধুমাত্র কয়েকটি ঘটনা নয়, অর্থাৎ প্রকল্প তো অবশ্যই ম্যানিফেস্টেশন প্রতিটা পার্টির থাকে, আমাদেরও ইস্তাহার থাকবে, এবং ইস্তাহারের মধ্যে অন্তত আর যাই থাক চালাকি থাকবে না। পরিষ্কারভাবে আমরা এই কথাটা এই কারণে বলছি যে আমরা দেখছি কেন্দ্রীয় প্রকল্পের বিভিন্ন মাত্রায়, কেন্দ্রীয় প্রকল্পের মধ্যে একটা আইডিয়া অফ ফলসিফিকেশন আছে। যেমন 20,000 লক্ষ কোটি টাকা আমরা বুঝিয়ে দিয়েছি, এটা আনুপাতিকভাবে যেটা অসম্ভব একটা জায়গা, তার অর্থনৈতিক অবস্থা ভঙ্গুরতা আমরা বুঝছি। সর্বভারতীয় ক্ষেত্রে যদি অর্থনীতির ভঙ্গুরতা থাকে, জিডিপি কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমরা জানি, বেকারিত্ব কোথায় গিয়ে, আজও আমাদের একটা প্রোগ্রাম ছিল বেকারিত্বের সোশ্যাল মিডিয়াতে। আমি বলি এই ধরনের প্রোগ্রামগুলো তো কেন্দ্রীয় বিরোধিতা শুধু না, এটা হচ্ছে সার্বিকভাবে দেশের মধ্যে, দেশের প্রয়োজনে এই প্রশ্নগুলো আসছে। রাজ্যের ক্ষেত্রে কি? রাজ্যের ক্ষেত্রে রাজ্য প্রশাসন, অর্থাৎ রাজ্যের যদি বঞ্চনা হয় আমরা যেমন ভয়েস করছি, রাজ্য প্রশাসনের ব্যর্থতা কত ভয়েস করছি। আমরা বলছি আমফানে 1,000 কোটি টাকা অসম্ভব, আমরা খুব ভালো করে জানি। আমরা বলছি জিএসটিতে আমরা বলছি অবশ্যই, আমরা বলছি যে এটা জাতীয় বিপর্যয় ঘোষণা, ন্যাশনাল ডিজাস্টার যদি হয়, এবং সেক্ষেত্রে মূল ব্যাপারটা কি হবে, এদের একটা নির্দিষ্ট রাজনৈতিক পরিকাঠামো আছে বা গাণিতিক একটা ব্যাপার আছে, যেটাকে আমরা বলি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, তাতে শুধুমাত্র নিজের দলটা বোঝে, মানুষকে নয়। এবং যার জন্য এইখানে কিন্তু মানুষ কি করে রাজ্যের জন্য, মানুষ এরা যখন পলিটিক্যাল এজেন্ডা তৈরি করবে নির্বাচনে, যখন মানুষের কাছে ভোট চাইতে যাবে, তখন বলতে পারবে তো যে এই 4 মাসে তারা কি কাজ করেছে? নাকি তখন মানুষের কাছে, যে মানুষটা খেতে পাচ্ছে না, জানে না কালকে সে বাঁচবে কিনা, তার ওবেলা খাবার জুটবে কিনা, যার ছেলেটা অসুস্থ, তার চিকিৎসা পাচ্ছে না, যে কোনো সময় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে, তখন গিয়ে ওরা কি জিএসটি না জিডিপি কি কথা বলবে ওরা মানুষের কাছে? যখন মানুষ জানতে চাইবে আরে জিএসটি জিডিপি রাখুন, আপনারা এই 4 মাস আমাদের কাছে কি নিয়ে এসছেন? কাউকে রেশন দেওয়া, চ্যানেলে বসে বসে কথা বলা, আসলে এছাড়া রাস্তায় নেমে কাজ করেছি। আপনারা জাস্ট জিজ্ঞেস করুন, মানুষকে জিজ্ঞেস করুন যে বিজেপি যতগুলো পৃষ্ঠা তৈরি হয়েছে তার 10% পেয়ে মানুষকে সাহায্য করেছে। আপনি বুঝবেন 135 বছরের একটি দলের ইতিহাসের যত পেয়ে তার 10% আমাদের সময় খুবই কম, মানুষের কাছে বার্তা পৌঁছবে না। যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, শুধু তাই নয়, আমি আরেকটা কথা এখানে অ্যাড করতে চাই। বিজেপির স্বাস্থ্য সেল, যেটা স্বাস্থ্য পরিষেবা, আপনি জানেন কিভাবে মানুষ, যেখানে কলকাতার হাসপাতালে এখন তো 42টা সুপার স্পেশালিটি হাসপাতাল, সে তো মানে কল্পনার অতীত আর কি, তো সেখান থেকে এত বড় হাসপাতাল, এত তাদের ফ্যাসিলিটিস, সেখান থেকে সাথে সাথে তারা কলকাতা রেফার করে দেয়। কলকাতা যখন রেফার করে, এই জাস্ট কিছুদিন আগে আপনি জানেন নিশ্চয়ই, বিজেপির একজন আমাদের একজন নেত্রী, উনি গুলিবিদ্ধ হয়েছেন এবং এখন আপাতত এসএসকেএমে ভর্তি আছেন, তাকে আমি গতকাল দেখতেও গেছিলাম। এই যেভাবে মানুষ উপকৃত হচ্ছে, উনি আজকে বিজেপির সরকারি হাসপাতালে গিয়ে উপকৃত হচ্ছে না, এসএসকেএম বলে নয়, কলকাতার যে কোনো হাসপাতালে আপনি যদি আমরা যদি এই ধরনের পরিষেবা না দিই, তাহলে মানুষ কিভাবে, আপনি চিন্তা করতে পারেন মানুষ কিভাবে হাসপাতালে ঘুরে বেড়াবে? আমরা জানি না 17 বছরের ছেলেটা কিভাবে মারা গেল, এই করোনার রোগ নিয়ে হাসপাতাল ঘুরে কিভাবে মারা গেল। রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি এবং কংগ্রেস, দুটি সর্বভারতীয় দল, নিঃসন্দেহে আগামী দিনে এই রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে ঠিক কোন জায়গায় রয়েছে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করছিলাম। যদিও ইট ইজ টু আর্লি টু সে, ভোট অনেকটাই দেরি, কিন্তু বিরোধী রাজনৈতিক দল এবং কংগ্রেস কিন্তু কনফিডেন্ট পাচ্ছে
প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী হওয়ার পরে, এবং আমরা দেখব যে তৃণমূল বিরোধিতা, কারণ এই রাজ্যের শাসক দল তৃণমূল, ফলত শাসক দলের বিরুদ্ধে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি ঝাঁপাবে তাদের বিরুদ্ধে, সেটাই স্বাভাবিক। এবং সেই দিক থেকে বিজেপি নাকি কংগ্রেস বাম জোট, কারা এগিয়ে যায়, কারা শেষমেশ মানুষের রায় পায়, নাকি শাসক দলের দিকেই মানুষের রায় যায়, সেদিকে তো আমাদের তাকিয়ে থাকতেই হবে। মানুষকে যখন আপনি বলছেন, মানুষকে যখন আমরা আহ্বান করব, মানুষ জানে যে 0.4 থেকে 43% বিজেপি যে এই উত্থান উঠে এসেছে, এটা মানুষের ভালোবাসা, মানুষের সমর্থন, মানুষের বিশ্বাস না থাকলে আজকে এখানে যেতে পারতো না। এবং অন্য পার্টি যাদের অবনমন শুরু, উল্টো দিকেও তো যায়, কখনো উল্টো দিকেও যায়, 4.2 থেকে বা 8.5 থেকে নেমে -23.9 হয়, সেই ছবিও আমরা দেখি। কিন্তু মানুষ কি রায় দেয় সেদিকে আমাদের নজর রাখতেই হবে। আপাতত আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, রুবিদি এবং চন্দনদা, আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ ভিউজ নিবেদন করলেন 3 স্টেটস এভিয়েশন একাডেমি।